এর আগে আমরা আলোচনা করেছিলাম মানি সাপ্লাই নিয়ে। সেখানে আমরা দেখেছিলাম আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই কিভাবে তার মনিটারি পলিসির মাধ্যমে এবং আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে তার ফিসকাল পলিসির মাধ্যমে দেশের মানি সাপ্লাইকে রেগুলেট করে। তোমাদের মধ্যে যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখে নিলে পরে আজকের বিষয় যেটা আমরা আলোচনা করব সেটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা জানি যে টাকার যোগান বাড়ানো বা কমানোর জন্য আরবিআই নানা রকম উপায় নিয়ে থাকে। তার নানা রকমের টুলস আছে, যেমন সিআরআর, এসএলআর, রেপো, রিভার্স রেপো। তো এগুলো বাড়ানো বা কমানোর মাধ্যমে আরবিআই সিস্টেমে টাকাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ টাকার সাপ্লাইকে, মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে। তবে এই নিয়ন্ত্রণের আগে আরবিআইকে জানতে হয় যে সিস্টেমে কতটা টাকার যোগান বা সরবরাহ রয়েছে। যদি বেশি থাকে তাকে কম করার চেষ্টা করা হবে, আবার যদি কম থাকে তাহলে তাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। সুতরাং আরবিআইকে অবশ্যই জানতে হবে যে সিস্টেমে কতটা টাকা যোগান বা সরবরাহ রয়েছে। টাকার যোগান বা সরবরাহের পরিমাণ করা হয় M0, M1, M2, M3, M4 দিয়ে। আজকে আমরা জেনে নেব এই M0, M1, M2, M3 বা M4 বিষয়গুলো কি। প্রথমে আলোচনায় আসছি M0 মানি নিয়ে। M0টা কি না, M0 এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো লেখা রয়েছে যে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। এখন প্রশ্ন হলো যে কারেন্সি ইন সার্কুলেশন বা ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই অ্যান্ড আদার ডিপোজিট উইথ আরবিআই এই বিষয়গুলো কি। এখানে কারেন্সি ইন সার্কুলেশনের ভেতরে দুটো কম্পোনেন্ট আছে বা দুটো বিষয় আছে। নাম্বার 1 কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স উইথ দ্য পাবলিক, অ্যান্ড নাম্বার 2 ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংক। অর্থাৎ পাবলিকের কাছে কারেন্সি নোটস এবং কয়েন্স কতটা আছে আর ব্যাংকগুলোর কাছে ক্যাশ ইন হ্যান্ড কতটা আছে। এই হিসেবগুলো কিন্তু আরবিআই এর কাছে থাকে, কারণ আরবিআই যতটা নোট বা কয়েন ইস্যু করে তার একটা হিসেব রয়েছে। সুতরাং পাবলিকের কাছে কতটা কারেন্সি আর নোটস আছে সেটাও যেমন জানা আছে আরবিআই, আর প্রত্যেকটা ব্যাংকের রিপোর্ট থেকে আরবিআই জানতে পারে যে তাদের কাছে ক্যাশ ইন হ্যান্ড কতটা আছে। তাহলে এই দুটো কম্পোনেন্টের মাধ্যমে কারেন্সি ইন সার্কুলেশন জানা যায়। এবার আরবিআই এর কাছে ব্যাংকগুলো কত টাকা ডিপোজিট করে রেখেছে সেটাও আরবিআই জানা থাকে। আবার এই ব্যাংকগুলো ছাড়া অন্যান্য উৎস থেকে আরবিআই এর কাছে কতটা ডিপোজিট আছে এটাও আরবিআই এর জানা। তাহলে এই সমস্ত হিসেবগুলো অর্থাৎ কারেন্সি ইন সার্কুলেশন, ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই অ্যান্ড আদার ডিপোজিট উইথ আরবিআই, এই তিনটে হিসেব মেলালে পরে আমরা M0 ভ্যালু পাবো। এবার চলে আসি আমরা M1 মানিতে। M1 মানির ভেতরে কি আছে না, M1 মানির ভেতরে আছে কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট ইন অল ব্যাংকস। যেমন বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে ব্যাংকগুলোর কাছে কত ডিপোজিট রাখা আছে এটা, প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। এবার কারেন্সি উইথ পাবলিকটা কি। আমরা কারেন্সি ইন সার্কুলেশনের ক্ষেত্রে যে দুটো কম্পোনেন্টের কথা পড়েছিলাম বা বললাম, সেই দুটো কম্পোনেন্টের মধ্যে যদি আমরা ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংকস বা ব্যাংকের কাছে কতটা ক্যাশ আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে যে বিষয়টা পাবো সেটা শুধু থাকবে কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স উইথ দ্য পাবলিক। এই বিষয়টাকেই বলা হয় কারেন্সি উইথ পাবলিক। তাহলে বিষয়টা বোঝা গেল, কারেন্সি ইন সার্কুলেশন অ্যান্ড কারেন্সি উইথ পাবলিকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে পাবলিকের কাছে কত টাকার নোট এবং কয়েন্স আছে যেটা সার্কুলেট হচ্ছে সেটা হচ্ছে কারেন্সি উইথ পাবলিক, অ্যান্ড এর সঙ্গে যদি আমরা ক্যাশ ইন হ্যান্ড উইথ ব্যাংক করি তাহলে আমরা পাবো কারেন্সি ইন সার্কুলেশন। ওকে, তাহলে M1 এর ভেতরে কারেন্সি উইথ পাবলিক বিষয়টাই শুধু থাকবে, প্লাস ডিমান্ড ডিপোজিট ইন অল ব্যাংকস, অর্থাৎ আমরা সাধারণ পাবলিকরা ব্যাংকগুলোর কাছে যে পরিমাণ ডিপোজিট জমা রেখেছি, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্টে যে পরিমাণ আমরা ডিপোজিট জমা রেখেছি সেই ডিপোজিটগুলোকে এখানে কনসিডার করা হবে। আর আদার ডিপোজিট উইথ আরবিআই, এটার কথা তো আমরা আগেই বললাম। তাহলে এই তিনটে কম্পোনেন্ট দিয়ে আমরা M1 কে বা M1 মানিকে চিহ্নিত করতে পারি। এবার আসছি আমরা M2 মানির ক্ষেত্রে। M2 মানিতে কি বলছে, M2 মানি বলছে যে M1 প্লাস পোস্ট অফিস ব্যাংক সেভিংস। তার মানে M2 এর মধ্যে M1 এর সমস্ত কম্পোনেন্ট তো রয়েইছে, তার সঙ্গে কি রয়েছে না সাধারণ মানুষ পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু টাকা জমা রাখে। তাহলে পোস্ট অফিসের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে যত পরিমাণ টাকা রয়েছে সেটা কিন্তু আমরা M1 এ কনসিডার করিনি, M2 তে আমরা সেটাকেও কনসিডার করছি।
এবার M3 তে কি হচ্ছে, M3 তে আমরা আসছি। M3 মানে বলতে বোঝানো হচ্ছে যে M1 তো রয়েছে, তার সঙ্গে টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংকস। এবার টাইম ডিপোজিট বলতে কোন ডিপোজিটগুলোকে বোঝানো হয় না, টাইম ডিপোজিট হচ্ছে ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, অর্থাৎ যে ডিপোজিটগুলোতে একটা ফিক্সড টেনিওর আছে, একটা ফিক্সড টাইম পিরিয়ড আছে, যে এই টাইম পিরিয়ডের পরে ধরো আমি 1 বছরের জন্য একটা ডিপোজিট জমা রেখেছি বা ফিক্সড করেছি, তার মানে 1 বছর পরে আমি টাকাটাকে পাবো। তার মানে এগুলো হচ্ছে একটা ফিক্সড টাইম পিরিয়ডের পর কিন্তু আমরা সেই টাকাটা ফেরত পাবো, সেই জন্য এগুলোকে বলা হয় টাইম ডিপোজিট। একটা নির্দিষ্ট সময়ের জন্য এই টাকাগুলো ব্যাংক বা পোস্ট অফিস যা যেখানেই রাখি না কেন সেখানে গচ্ছিত থাকে, তাও এইগুলোকে বলা হয় টাইম ডিপোজিট। তো টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংকস, তার মানে যখনই আমরা কোনো ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট কোনো কমার্শিয়াল ব্যাংকে করছি, সেই হিসেবটা যখন M1 এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে M3 মানি। ওকে, এবার M4 মানির মধ্যে কি আসছে না, M4 মানির মধ্যে আসছে যে M3 কম্পোনেন্টগুলো প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিট। টোটাল পোস্ট অফিস ডিপোজিট বলতে বোঝানো হচ্ছে যে এর আগে দেখো আমরা M2 তে যখন হিসেব করেছিলাম তখন দেখেছিলাম যে পোস্ট অফিস ব্যাংক সেভিংস, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে অনলি পোস্ট অফিসে কত টাকা জমা আছে সে তার হিসেবটা করেছিলাম M2 তে। কিন্তু M4 এ এসে আমরা বলছি যে টোটাল পোস্ট অফিস ডিপোজিট, অর্থাৎ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে কত জমা আছে প্লাস পোস্ট অফিসের মাধ্যমে আমরা টাইম ডিপোজিট কতটা করেছি তার হিসেবটাও কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এবার M0, M1, M2, M3, M4 এই যে 4 ধরনের মানির কথা বলা হলো, এই মানিগুলোতে একটা বিষয় তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, যত আমরা M1 থেকে M4 এর দিকে এগোচ্ছি তত কিন্তু লিকুইডিটি কমে যাচ্ছে। তাহলে এই লিকুইডিটি বিষয়টা কি না, লিকুইডিটি বিষয়টা হলো যে আমার কাছে ধরো কোনো একটা অ্যাসেট আছে, আমার কাছে গোল্ড থাকতে পারে, আমার কাছে কিছু জমি থাকতে পারে, ল্যান্ড থাকতে পারে, আমার কাছে সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, আমার কাছে ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট থাকতে পারে কিছু, তো যাই থাকুক না কেন এগুলো সবই আমার অ্যাসেট। কিন্তু এই অ্যাসেটকে কত তাড়াতাড়ি আমি টাকায় কনভার্ট করতে পারি, অর্থাৎ লিকুইড করতে পারি। ধরো আমার কাছে একটা জমি আছে, এই জমিটাকে কিন্তু আমি সহজেই বিক্রি করে টাকা আমি হাতে পেতে পারি না, এক্ষুনি আমার টাকার দরকার, আমি কিন্তু এই জমিটাকে এক্ষুনি বিক্রি করে এখনই টাকা পাবো না, তাই না? তাহলে এর লিকুইডিটি কম। সোনা আছে ধরো, জমির তুলনায় যদি আমরা দেখি সোনাকে, সোনার লিকুইডিটি কিন্তু একটু বেশি, কারণ সোনাকে আমি জমির থেকে তুলনামূলকভাবে সহজে বিক্রি করে ক্যাশে পরিণত করতে পারবো। এইরকম ভাবে যদি আমরা বিচার করি, এরপরেই আসবে ফিক্সড ডিপোজিটের কথা। ফিক্সড ডিপোজিট যেহেতু একটা টাইম পিরিয়ডের জন্য থাকে, তাই কি হয় এর লিকুইডিটি অপেক্ষাকৃত কম। কার থেকে কম না, সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে তার তুলনায় কম। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আমি যখন তখন মানে এক্ষুনি দরকার হলে এক্ষুনি আমি টাকাটা পেতে পারি, কিন্তু ফিক্সড ডিপোজিটে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই টাকাটা আমি পেতে পারবো না, অন্তপক্ষে আমাকে তার জন্য 1 বা 2 দিন ওয়েট করতে হবে, তাই না? তাহলে আমরা যদি এইভাবে সাজাই, আমি যেগুলো বললাম, ধরো জমি আছে, সোনা আছে, ফিক্সড ডিপোজিট আছে বা সেভিংস অ্যাকাউন্টে টাকা আছে, তার মধ্যে আমার লিকুইডিটি সব থেকে কম জমিতে, তাই না? এবার জমির থেকে লিকুইডিটি একটু বেশি হবে কার, সোনাতে, তার থেকে আর একটু বেশি হবে কোথায় না ফিক্সড ডিপোজিটে, একদম সর্বোচ্চ হবে কোথায় না আমার সেভিংস অ্যাকাউন্টে। আর আমার কাছে যদি ক্যাশ থাকে, নগদে থাকে, তার লিকুইডিটি আরো বেশি। ওকে, এটা হলো লিকুইডিটির কনসেপ্ট। এবার দেখো M1 এ যখন আমরা M1 মানি নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা কি বলেছিলাম যে কারেন্সি উইথ পাবলিক, তার মানে এটা হাইলি লিকুইড ডিমান্ড ডিপোজিট ইন অল ব্যাংকস, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট অর্থাৎ আজকে আমি ডিমান্ড করব, সঙ্গে সঙ্গে আমি পাবো, তার মানে এর লিকুইডিটিটাও অনেক বেশি, এবং আদার ডিপোজিট উইথ আরবিআই। তাহলে আমি সামগ্রিকভাবে বলতে পারি যে M1 কিছুটা হলেও লিকুইডিটি আছে এটার। এবার M2 কে যদি আমরা বিচার করি, দেখো M2 এর মধ্যে কি কি আছে কম্পোনেন্ট না, M1 আছে, অর্থাৎ হাইলি লিকুইড একটা কম্পোনেন্ট আছে, প্লাস তার সঙ্গে কি আছে না পোস্ট অফিস ব্যাংক সেভিংস আছে, পোস্ট অফিস ব্যাংক সেভিংস আছে। এবং পোস্ট অফিস যখনই ব্যাংক সেভিংস থাকলো, তার মানে এর লিকুইডিটিটা কিন্তু অপেক্ষাকৃত একটু হলেও কমে গেল। এবার যদি আমরা M3 কে বিচার করি, তাহলে M3 তে দেখবো যে M1 এর কম্পোনেন্ট গুলো তো আছেই, তার সঙ্গে আছে টাইম ডিপোজিট উইথ কমার্শিয়াল ব্যাংকস। এই যে টাইম ডিপোজিট গুলো থাকে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এগুলো এর লিকুইডিটি কিন্তু অপেক্ষাকৃত অনেক কম হয় সেভিংস অ্যাকাউন্টের থেকে। সুতরাং আমরা বলতেই পারি M2 এর তুলনায় M3 এর লিকুইডিটি কিন্তু অনেকটাই
কম। এবার যদি আমরা M4 মানিতে আসি, দেখো M4 মানিতে কি আছে কম্পোনেন্ট, M4 এ আছে M3 প্লাস টোটাল পোস্ট অফিস ডিপোজিট। টোটাল পোস্ট অফিস যখন ডিপোজিট আমরা কনসিডার করছি, তার মানে এই পোস্ট অফিসের মধ্যে, পোস্ট অফিস ডিপোজিটগুলোর মধ্যে অবশ্যই টাইম ডিপোজিটও ইনক্লুড হচ্ছে। তার মানে M3 তুলনায় M4 এ এসে লিকুইডিটি কিন্তু আরও কমে গেল। বোঝা গেল? সেই জন্যই বলা হয়, নিচে একটা চার্ট দিয়েছি আমি, দেখো M1 কে বলা হচ্ছে, M1 এর লিকুইডিটি দেখো হাইয়েস্ট করা আছে এবং আস্তে আস্তে কমতে কমতে লিকুইডিটিটা M4 এ গিয়ে একদম লোয়েস্ট লিকুইডিটি হয়েছে। বিসিএস এ কিন্তু এখান থেকেও কোশ্চেন আসে, বা অন্যান্য পরীক্ষায় এখান থেকেও কোশ্চেন আসে, কোন টাকা অর্থাৎ M1, M2, M3, M4 কার লিকুইডিটি বেশি, কার লিকুইডিটি কম, এই নিয়ে কোশ্চেন আসে। যেমন তার সঙ্গে সঙ্গে M1 এর কম্পোনেন্ট কি, M2 এর কম্পোনেন্ট কি, বা M3 এর কম্পোনেন্ট কি, বা M4 এর কম্পোনেন্ট কি, এই নিয়েও কিন্তু কোশ্চেন আসবে বা তাহলে প্রথম থেকে আমরা আরেকবার বিষয়টাকে নিয়ে আলোচনা করে নিই। সেটা হচ্ছে M0 মানি। M0 তে এখনই বলা হলো কি কি কম্পোনেন্ট আছে, তোমরা দেখতেও পাচ্ছ কি কি কম্পোনেন্ট আছে, সুতরাং এটা নিয়ে বলছি না আর। M0 মানিকে বলা হয় রিজার্ভ মানি বা হাই পাওয়ার্ড মানি। তাহলে এই M0 বা হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানি, এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের একটা লায়াবিলিটি। অর্থাৎ এই যে আমাদের কারেন্সি ইন সার্কুলেশন যেটা দেখছি আমরা, কারেন্সি ইন সার্কুলেশন, এটাও যেমন রিজার্ভ ব্যাংকের একটা লায়াবিলিটি। রিজার্ভ ব্যাংকই টাকা ইস্যু করে, সুতরাং এটা লায়াবিলিটি রিজার্ভ ব্যাংকের। তারপর ব্যাংকার্স ডিপোজিট উইথ আরবিআই বা আদার্স ডিপোজিট উইথ আরবিআই, এগুলো প্রত্যেকটাই রিজার্ভ ব্যাংকের একটা লায়াবিলিটিস আছে, অর্থাৎ এই টাকাগুলো যারা জমা রেখেছে তাদেরকে ফেরত দিতে হবে। তাই M0 লায়াবিলিটি অফ সেন্ট্রাল ব্যাংক অর আমাদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, তাই না? এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত টাকার লিকুইডিটি বেশি থাকে সেগুলোকে প্রধানত বলা হয় ন্যারো মানি, আর যে সমস্ত টাকার লিকুইডিটি অপেক্ষাকৃত কম থাকে সেগুলোকে বলা হয় ব্রড মানি। এখানে দেখো M1 অ্যান্ড M2 কে বলা হচ্ছে ন্যারো মানি। কেন বলা হচ্ছে না? এদের লিকুইডিটি অনেক বেশি, কারণ এর মধ্যে কোনো রকম ফিক্সড ডিপোজিটের বিষয় থাকে না। কিন্তু M3 এবং M4 এর মধ্যে যেহেতু ফিক্সড ডিপোজিটের বিষয়গুলো থাকে বা ফিক্সড ডিপোজিট ইনক্লুড করা হয় এর মধ্যে, তাই M3 অ্যান্ড M4 কে বলা হয় ব্রড মানি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে M1 অ্যান্ড M2 আর দ্য ন্যারো মানি অ্যান্ড M3 অ্যান্ড M4 আর দ্য ব্রড মানি। এখানে আর কতগুলি বিষয় মনে রাখতে হবে, যে ব্যাংকগুলোতে ডিমান্ড ডিপোজিটের থেকে টাইম ডিপোজিটের পরিমাণ সবসময় বেশি হয়। কারণ ব্যাংকগুলোতে যদি ডিমান্ড ডিপোজিটের টাকা বেশি থাকে তবে ব্যাংকগুলোকে কম টাকা সুদ দিতে হয়। টাইম ডিপোজিটের তুলনায় ডিমান্ড ডিপোজিটে যেহেতু সুদের হার কম থাকে, তাই ব্যাংকগুলোতে যদি ডিমান্ড ডিপোজিটের টাকা বেশি থাকে তবে ব্যাংকগুলোকে কম টাকা সুদ দিতে হয়। এই কারণেই ব্যাংকগুলোতে ডিমান্ড ডিপোজিটের থেকে টাইম ডিপোজিটের পরিমাণ বেশি হয়। তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের মানি যেমন M1, M2, M3, M4 নিয়ে আলোচনা করলাম। ন্যারো মানি কাকে বলে, ব্রড মানি কাকে বলে, কোন মানির লিকুইডিটি হাইয়েস্ট হয়, কোন মানির লিকুইডিটি লোয়েস্ট হয়, এগুলো বোঝার চেষ্টা করলাম। তোমরা এগুলোকে বুঝবে, বুঝে নিয়ে মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ইকোনমিক্স পেপারটাতে অনেক উপকার হবে। এই ভিডিওটি দেখার পরে CRR, SLR নিয়ে যে ভিডিওগুলো করা আছে, 3টে সিরিজ করা আছে, সেইগুলো তোমরা দেখে নেবে। দেখে নিলে পরে পুরো বিষয়টা তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে।